হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 1-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, কোভিড-19 কারণে যেহেতু বার্ষিক পরীক্ষা হবে না, সেহেতু আমাদেরকে সরকার কর্তৃক কিছু নির্ধারিত কাজ আমাদেরকে দিয়েছে। সেই কাজগুলো কিভাবে করতে হয় খুব সহজে, সেটা আজকে আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখতে পাই। আমরা প্রথমে প্রশ্নগুলো কিভাবে অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলো খুব সহজে করা যায় সেটা আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে প্রথমে আমরা প্রশ্ন গ নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 1 নম্বরে দেওয়া আছে হিসাব বিজ্ঞান কি। 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হিসাব বিজ্ঞানের দুটি উদ্দেশ্য লিখো। 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো। 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত 5 নম্বরে দেওয়া আছে নিম্নের লেনদেনগুলো কারণ সহ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে এগুলোর প্রভাব দেখাও। 2020 সালের জানুয়ারি চিকিৎসক জনাব প্রদূত নগদ 50,000 টাকা, 1 লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম চালু করেন। জানুয়ারির 10 তারিখ মোট 20 জন রোগী দেখে 10,000 টাকা পেলেন। জানুয়ারির 20 তারিখ চেম্বারের আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। জানুয়ারির 25 তারিখ চেম্বারের ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা প্রশ্নগুলো পড়লাম। এখন আমরা দেখি এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে কিভাবে। এখন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বরে দেওয়া আছে হিসাব বিজ্ঞান কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়, তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। 2 নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের দুটি উদ্দেশ্য লিখো। হিসাব বিজ্ঞানের দুটি উদ্দেশ্য: প্রথমত, লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা লাভক্ষতি পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বহুবিধ তথ্য সরবরাহ করে। হিসাব দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর সঠিক ও নির্ভুল ফলাফল প্রকাশিত হয়। হিসাব দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার নিরূপণ করা হয়। 4 নম্বর হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের পূর্বাপর তুলনামূলক আর্থিক চিত্র প্রকাশ করা যায়, ফলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। 5 নম্বর একমাত্র হিসাব বিজ্ঞান দ্বারাই প্রতিষ্ঠানকে তৃতীয় পক্ষের নিকট বিশ্বাসযোগ্য করে তোলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আছে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক, হিসাব সংরক্ষণ বিভাগ। মালিক: মুনাফা অর্জনই ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য। মালিক পক্ষ তাদের বিনিয়োগকৃত অর্থের উপর অর্জিত মুনাফার হার ও তাদের বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্যবসা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের আর্থিক তথ্যের প্রয়োজন হয়। এসব তথ্য ব্যবস্থাপককে বিভিন্ন ধরনের পরিকল্পনা ও বাজেট প্রণয়নে সাহায্য করে থাকে। অভ্যন্তরীণ নিরীক্ষক। অভ্যন্তরীণ নিরীক্ষক প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের বিভিন্ন তথ্য ব্যবহার করে থাকে। হিসাব সংরক্ষণ বিভাগ হিসাব তথ্যের একটি গুরুত্বপূর্ণ ব্যবহারকারী হিসেবে কাজ করে থাকেন। এবার আমরা আলোচনা করব বাহ্যিক ব্যবহারকারীদের নিয়ে। বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে প্রথমে আছেন সরকার। সরকার প্রতিষ্ঠানের আয়, বিক্রয় ইত্যাদির উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন প্রকারের কর আরোপ করে থাকেন। হিসাব তথ্য সরকারকে বিভিন্ন ধরনের কর আরোপে সাহায্য করে থাকেন। 2 নম্বরে ঋণ। অতিরিক্ত অর্থ সরবরাহের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ঋণদাতার উপর ঋণদাতা ঋণ দানের পূর্বে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী পরীক্ষা করে দেখতে চান। বিনিয়োগকারী। 3 নম্বরে বিনিয়োগকারীগণ কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করার পূর্বেই ওই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। 4 নম্বরে ভোক্তা স্বার্থ সঠিকভাবে রক্ষিত হয়ে তা জানার জন্য ভোক্তাগণ হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের পণ্যটি মান ও ন্যায্য মূল্যের কিনা তা জানার জন্য ভোক্তা হিসাব তথ্য ব্যবহার করে। 5 নম্বর কর্মচারী ও কর্মকর্তা। ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ প্রাপ্ত সুযোগ সুবিধার যথার্থতা বিচার এবং ন্যায্য অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণীর সহায়তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা 4 নম্বর প্রশ্নটা পড়লাম। এখন আমরা 5 নম্বর প্রশ্নটা সলভ করব। 5 নম্বর মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। 1 নম্বর সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলা কৌশল যথাযথভাবে অনুসরণ করা হলো আর্থিক দুর্নীতি, জালিয়াতি ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। আর বছরের পর বছর এর অনুসরণ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্ববোধ বিকশিত হয়। 3 নম্বরে ঋণ পরিশোধ সচেতনতা। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে, ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। 3 নম্বরে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ধর্মীয় মূল্যবোধের অংশ। 4 নম্বরে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব। সরকারের আয়ের অন্যতম উৎস আয়কর, ডিউটি প্রভৃতি। হিসাব বিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব, ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়। 5 নম্বরে জালিয়াতি ও প্রবণতা রোধ। সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকা সম্ভাব্য শাস্তি ও দুর্নীতি। কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তছরূপ বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা 6 নম্বরে দেওয়া আছে লেনদেনগুলোর কারণ সহ সমীকরণে এগুলোর প্রভাব দেখাও। এখন আমরা হিসাব সমীকরণের প্রভাবের একটা ছক আমরা এখন এঁকে নিব। নিরাময় চেম্বারে লেনদেন গুলো 1 থেকে 25 তারিখ কারণ সহ ব্যাখ্যা এবং হিসাব সমীকরণে এর প্রভাব। হিসাব সমীকরণের নিরাময় চেম্বারের লেনদেনগুলো 1 তারিখ থেকে 25 তারিখের লেনদেনগুলো কারণ সহ ব্যাখ্যা এবং হিসাব সমীকরণের প্রভাব। এখন আমরা একটা ছক এঁকে নেই। তারিখ, লেনদেন কিনা, লেনদেনের কারণ ও ব্যাখ্যা, হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণটা কি বন্ধুরা? A = L + E।
এই ইটা আবার চারটা জিনিসকে প্রভাবিত করে। ই হচ্ছে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ছক আঁকা শেষ। এখন আমরা দেখি প্রশ্নগুলো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2020 সালের জানুয়ারি 1 চিকিৎসক জনাব প্রদূত নগদ 50,000 টাকা এবং 1 লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখব 2020 সাল জানুয়ারি 1। এটা কি লেনদেন? এটা অবশ্যই লেনদেন। আমরা এখানে লিখব লেনদেন। লেনদেনটা কি? লেনদেন হচ্ছে ব্যবসায়ে অর্থের আদান প্রদান বা সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তখন তাকে আমরা লেনদেন বলে থাকি। অর্থাৎ এখানে প্রদূত 50,000 টাকা নগদ এবং 1 লক্ষ টাকার সেবা সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে আমরা এখানে কি লিখব? এটা লেনদেন। কারণ হচ্ছে নগদ 50,000 টাকা এবং 1 লক্ষ টাকার সেবা সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করায় ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখন এখানে লেখা আছে কি? হিসাব সমীকরণের প্রভাব। নগদ 50,000 টাকা, তাহলে এই নগদ 50,000 এটা হচ্ছে সম্পদ। সম্পদ বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা এখানে লিখব এই বৃদ্ধি। এই বৃদ্ধি আবার 1 লক্ষ টাকা সেবা সরঞ্জাম, এটাও সম্পদ। তাহলে এটাও আমরা কি করব? সম্পদ বৃদ্ধি। দুইটা একসাথে যোগ 50,000, 1,50,000 টাকার সম্পদ বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা এখানে লিখব এই বৃদ্ধি। আর হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি, আমরা লিখব এই বৃদ্ধি ই বৃদ্ধি। আমাদের প্রথম ট্রানজ্যাকশনটা শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ট্রানজ্যাকশনটাকে দুই ভাগে লিখতে পারি, আবার একসাথেও লিখতে পারি। যদি দুই ভাগে লিখি তাহলে প্রথমে লিখব নগদ 50,000 টাকা ব্যবসায় আনয়ন করায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে আমরা লিখব সম্পদ। নগদ 50,000 টাকা একটা সম্পদ, এজন্য সম্পদ এই বৃদ্ধি। আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি। দ্বিতীয় ট্রানজ্যাকশনটা যদি আবার আলাদা করে লিখি তাহলে আমরা লিখব যেহেতু 1 লক্ষ টাকার সেবা সরঞ্জাম নিয়ে ব্যবসা পরিচালনা শুরু করেন, তাহলে এটাও একটা সম্পদ, এই সম্পদটাও বৃদ্ধি। তাহলে আবার আমরা দ্বিতীয়বারে লিখব সম্পদ এই বৃদ্ধি, মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। এজন্য আমরা দুইভাবে লিখতে পারি, একসাথেও লেখা যায়, আবার ভাগে ভাগে দুইভাবেও লেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় ট্রানজ্যাকশনটা দেখি। দ্বিতীয় ট্রানজ্যাকশনটা দেওয়া আছে জানুয়ারির 10 তারিখে দেওয়া আছে মোট 20 জন রোগী দেখে 10,000 টাকা পেলেন। এখন 20 জন রোগী দেখে 10,000 টাকা পেলেন, এটা হচ্ছে একটা সেবা আয়। তাহলে নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেল এবং সেবা আয়ও বৃদ্ধি পেল। তাহলে এটা একটা লেনদেন। আমরা এখানে লিখব জানুয়ারির 10 তারিখ লেনদেন। যেহেতু রোগী দেখে নগদ অর্থ আয় হয়েছে, তাই ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। সুতরাং এটা একটা লেনদেন। তাহলে আমরা কি করব? রোগী দেখে নগদ অর্থ আয় হওয়ার কারণে আমাদের সম্পদ এ বৃদ্ধি পেয়েছে,
আমরা এখানে লিখবো এ বৃদ্ধি। তারপরে আবার আয় 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 বৃদ্ধি পেয়েছে। রেভিনিউ বৃদ্ধি পেলে হয় কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি, তাহলে আমরা লিখবো ই বৃদ্ধি, এ বৃদ্ধি ই বৃদ্ধি। জানুয়ারির 20 তারিখ চেম্বার আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নেওয়ার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, আবার দায়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? জানুয়ারির 20 তারিখ। এটাও একটা লেনদেন, যেহেতু ঋণ নেওয়ায় ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি এবং ব্যবসায় একদিক দিয়ে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আরেক দিক দিয়ে দায় বৃদ্ধি পেয়েছে। এখানে হবে এ বৃদ্ধি, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি এ বৃদ্ধি, এবং দায় বৃদ্ধি পেয়েছে মালিক, এবং দায় বৃদ্ধি পেয়েছে, দায় হচ্ছে লায়াবিলিটি, এল বৃদ্ধি। কি লিখবো? এ বৃদ্ধি এল বৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখি লাস্ট ট্রানজাকশনটা কি। জানুয়ারির 25 তারিখ চেম্বারের ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করেন। এখন চেম্বারের ভাড়া দিলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, নগদ টাকা ব্যবসা থেকে চলে যায় আর ব্যবসার ব্যয় সংগঠিত হয়। তাহলে এটাও একটা লেনদেন। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে আমরা এখানে কি লিখব? জানুয়ারির 25 তারিখ, এটাও একটা লেনদেন। অর্থ হ্রাস এবং ব্যয় বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে কি লিখবো? এ হ্রাস। সম্পদ যেহেতু হ্রাস হয়েছে, এজন্য আমরা এখানে লিখবো এ হ্রাস, এবং মালিকানা সত্ত্ব ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে আমরা এখানে লিখবো ই হ্রাস, এ হ্রাস, ই হ্রাস। মাই ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমরা অ্যাকাউন্টিং অ্যাসাইনমেন্ট 1 খুব সহজে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখে নিলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।